নমস্কার, সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আপনারা যারা রয়েছেন টিভিতে, যারা দেখছেন, আর আমরা যারা অনুষ্ঠান করছি, এদের কারোর জীবনে কোনোদিন কোনো প্রবলেম আসেনি এরকমটা নয়। আমাদের প্রত্যেকেরই জীবনে সমস্যা এসছে, সেটা আপনারও এসছে, আমারও এসছে, যারা অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন তাদেরও এসছে, যারা সঙ্গে নেই তাদের জীবনেও এসছে। এটা একটা কনস্ট্যান্ট ট্রুথ যে মানুষের জীবনে কোনো না কোনো সময় সমস্যা আসবে। কিন্তু সমস্যা আসলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে দুটো জিনিস। একদল মানুষ এই সমস্যায় জরাজীর্ণ হয়ে তারা মানসিকভাবে ভেঙে পড়েন, অর্থাৎ তারা ডিপ্রেসড হয়ে যান। তাদের মধ্যে অদ্ভুত রকমের একটা হতাশা কাজ করে। আর আরেক দল মানুষ এই সমস্যা থেকে বেরিয়ে আসবার জন্য উপযুক্ত রসদ খুঁজে প্রবলেম থেকে তারা বেরিয়ে আসেন। প্রশ্ন হচ্ছে যে এই সমস্যার যে টার্বুলেন্স তৈরি হয়, এই যে সন্ধিক্ষণটা, এখানে অ্যাস্ট্রোলজি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে। যে কোনো ট্রাবল, যে কোনো ট্রাবলসাম মুভমেন্ট, যে কোনো ক্রাইসিস, যে কোনো ইরেগুলার অ্যাক্টিভিটিস, এই ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি কি করে আপনাকে মদত করতে পারে, কি করে হেল্প করতে পারে, কি করে অ্যাসোসিয়েট করতে পারে, কি করে আপনাকে সাপোর্ট করতে পারে, আজকে সেটাই আমরা মূলত জানবো। কারণ এটা হচ্ছে অনেকটা ওই গাড়ির চার চাকা গাড়ির পঞ্চম চাকার মতো। ইট ইজ লাইক এ স্টেপনি, যে চারটে চাকা চলছে ঠিক আছে, বাট যখন এটা সমস্যায় পড়বে তখন ওই পঞ্চম চাকাটা কাজে লাগবে। তাহলে এর কি প্রয়োজন রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র একটা আলোচনার জন্য আলোচনা নয়, ইট ইজ লাইক এ স্টেপনি অফ ইউর লাইফ, আপনার জীবনের একটা সাপোর্ট আজকের এই অনুষ্ঠান। আমি স্বাগত জানাবো শ্রীদেবকে আজকের অনুষ্ঠানে। স্বাগত শ্রীদেবকে। একদম, সবাইকে নমস্কার। কলার আওয়াজটা খুব খারাপ। হ্যাঁ, খারাপ, কিন্তু তার আগে আরেকটা কথা বলি। গতদিন লাস্ট যখন শ্রীদেবের সঙ্গে অনুষ্ঠান করলাম, আকাশ সীমায় দুর্ঘটনার কথা শ্রীদেব বলছিলেন এবং আগের একটা ফুটেজ তুলে শ্রীদেব দেখানোর চেষ্টা করছিলেন যে উনি অনেকদিন আগেই বলেছেন ব্যাপারটা ঘটেছে। 17 তারিখ বলেছিলাম, তোমার সাথে 21 তারিখ প্রোগ্রাম হয়েছিল। 21 তারিখ প্রোগ্রাম হলো, 17 থেকে 21। আর 21 তারিখ যেদিন আমরা প্রোগ্রাম করি সেই দিনই খুব সম্ভবত বিকেল বেলায় দুবাইয়ের এয়ার শোতে ভারতীয় তেজাস দুর্ঘটনাগ্রস্ত হয়। নওয়াং সিয়াল নামক একজন ভারতীয় বায়ুসেনা, তিনি শহীদ হন। অর্থাৎ এই ঘটনাগুলো প্রমাণ করে দিচ্ছে যে শ্রীদেবের করা বক্তব্য যে আকাশে বা আকাশ সীমায় দুর্ঘটনার প্রবণতা বাড়বে, তার কিন্তু আরেকটা প্রমাণ আমাদের কাছে রইল। মানে আমরা চাই যে কখনো এই ধরনের আনএক্সপেক্টেড ইনসিডেন্ট না ঘটুক, কিন্তু ঘটছে। সেটা আমি শুধু এই কারণের জন্য বলছি যে প্রেডিকশনটা কিন্তু কম বেশি রিলেট করছে এই ঘটনার সঙ্গে। একদমই তাই। এবং শুধু তাই না, যে আমি তো বারবার করে বলেছিলাম মঙ্গল ঘর চেঞ্জ করেছে, কিন্তু কিছুতে কিছু যায় আসে না। তা সত্ত্বেও বলি, নিজের ঘরে রয়েছে, তার পরিমাণ, তার কারকতা আরও একটু বেশি পরিমাণে দেখানোর জায়গাটাতে দেখাবে এই মুহূর্তে। আর দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে স্টেপনি যে কথাটা বললো দেবাশিস দা, গাড়ির একটা এক্সট্রা টায়ার থাকে, তো এটা আমাদের বিপদের কাজে লাগে। তো আমাদের বিপদে যাকে কাজে লাগে তার নাম হচ্ছে ভগবান, ঈশ্বর, যে যেভাবে ডাকবেন। তো আলটিমেটলি গাড়ির চাকাটা যদি আপনি সবসময় বহন না করেন, যদি ভাবেন যে শুধুমাত্র আমি জানি আজকে আমার গাড়ির চাকাটা লিক হতে পারে, সেদিনকে আপনি স্টেপনিটা ইউজ করলেন, সেদিনকে দেখা গেল কিছুই হলো না, আপনি বিনা কারণে বয়ে নিয়ে গেলেন। কিন্তু এমন দিন একটা গেল যেদিনকে আপনার মনে হচ্ছে যে না, এটাকে বহন করে বিনা কারণে কোনো লাভ নেই, থাকুক, যেদিনকে যেটা হবে দেখা যাবে, যদি লিক হয় তখন দেখা যাবে। তো যখন লিক হলো তখন দেখা গেল আপনার কাছে স্টেপনি নেই। তো আলটিমেটলি স্টেপনিটা আমাদের লাইফে না ভগবানের মতো। তো আমরা যদি প্রত্যহটাকে সাথে রাখি, প্রত্যহ যদি তাকে ডাকি এবং তার থেকে যদি ব্লেস নেওয়ার চেষ্টা করি, নিজেকে একদম আত্মসমর্পণ করে দিই যে প্রভু, আমার তো সত্যি কিছু করার নেই, যা করাচ্ছ তুমি করাচ্ছ। আজকে যদি আমার কোনো কারণে ভালো ব্যবসা চলে তাহলে সেটাও তোমার দ্বারা হবে। আমি হাজার চেষ্টা করলেও রাতারাতি আমার ব্যবসাকে দাঁড় করাতে পারবো না, আমি হাজার চেষ্টা করলে পারবো না। হ্যাঁ, তুমি আমাকে দিয়ে যতটা চেষ্টা করবে তার ফলটাই আমি অবশ্যই পাবো। তো আমাকে চেষ্টা করার সুযোগ করে দাও, আর আমাকে দাঁড় করে দেবো, আমাকে লাইফে সেই সব সমস্যাগুলো থেকে মুক্তি দাও যেগুলো থেকে আমি এগোতে পারছি না, আগে আমি এগোতে পারছি না, আমার লাইফটা ডিস্টার্ব রয়েছে। অনেক সময় স্টুডেন্ট লাইফে হয় যে পড়াশোনার জায়গাটাতে ভুলে যাওয়ার প্রবণতা, বা প্রচুর চেষ্টা করা হচ্ছে কিন্তু কোথাও না কোথাও গিয়ে আলটিমেটলি রেজাল্ট পাচ্ছি না। তো এই রেজাল্ট না পাওয়ার কারণটা কি? আমি বইয়ের মধ্যেই ঢুকে রয়েছি, সরস্বতী পুজোর দিনকে শুধু অঞ্জলি দিচ্ছি, ব্যাস হয়ে গেল। আলটিমেটলি প্রভুর সাথে আর কোনো ব্যাপার নেই, ডাকাডাকির ব্যাপার নেই। বা খুব বেশি হলে রেজাল্ট বেরোনোর টাইমটাতে আমার মনে হয় স্পেশালি
প্রভুকে সাথে রাখা দরকার, প্রভুকে ডাকা দরকার, এবং ছোট ছোট বাচ্চাদেরকে এখন থেকে মানে যারা বাড়িতে আছে তাদের মধ্যে কোথাও ঈশ্বর এক এবং তার শক্তি অঢেল এবং সে আমাদের প্রতি মুহূর্তে ভালো করছে, এই বিশ্বাস, এই চেতনাটা জাগানো উচিত। আমার মধ্যে একটা ফোন আছে, ফোন রয়েছে। তাহলে ঈশ্বর চেতনা জাগানোর জন্য আমাদের পরিবারের অভিভাবকদেরকেও চেতনা সম্পন্ন হতে হবে, কারণ পরিবার থেকেই প্রথম কালচার শুরু হয়। ওই জন্যই কথাটা বলে যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অর্থাৎ বাড়িতে যদি পরিবেশ না থাকে তাহলে কিন্তু কখনোই সেখানে এই ঈশ্বর চেতনা বা ভাবনা তৈরি হবে না। একদম পরিষ্কার। আমি জানি আমার সন্তানের 20 যোগ রয়েছে জন্মযোগে, এই 20 যোগ কি 20 যোগ আমি যদি কাটাই রাতারাতি আমার ভালো হয়ে যাবে না, রাতারাতি ভালো হবে না। আমি গ্যারান্টি যে আমার আগামী দিন চলার পথে কোনো রকম ডিস্টারবেন্স, সমস্যা, এই কারণের জন্য জটিলতা না আসে। একদম। চলো, একজন রয়েছেন ফোনে, আমি নিয়ে নিই, তারপর অবশ্যই এই নিয়ে আরো ব্যাখ্যা আমরা করব। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন আপনি? হ্যাঁ নমস্কার দাদা, আপনাকে দাদা আপনাকে আমার নমস্কার। নমস্কার। আমি প্রিয়া কথা বলছি ভবানীপুর থেকে। বলুন। হ্যাঁ প্রিয়া বলছি। আমি আমার সম্বন্ধে জানতে চাই। আপনাদের প্রোগ্রাম আমার খুব ভালো লাগে দাদা। থ্যাংক ইউ। আপনি আপনার সম্পর্কে জানবেন তো? হ্যাঁ বলুন। আমার সম্বন্ধে আপনার প্রথম বলুন ডেট অফ বার্থ। আমার ডেট অফ বার্থ হলো 30/5। কত? 30? হ্যাঁ 30/5 1988 সাল। 1988 সাল। আপনি আমাকে আপনার টাইমটা বলুন, বার্থ টাইমটা। বিকাল 5টা বেজে 8 মিনিট। 5টা বেজে 8 মিনিট বিকেল বেলা, তাই তো? 8 নয় 1 মিনিট। 5টা বেজে 1 মিনিট। আচ্ছা, আর জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা কালীঘাটে। ঠিক আছে, ওকে। আপনি মনে হয় ফোনে স্পিকারে শুনছেন, আপনি ফোনে কথা বলুন, তাহলে উচ্চারণটা আরো পরিষ্কার আমরা বুঝতে পারবো। ঠিক আছে? সোমবার জন্ম হয়েছে তো? হ্যাঁ দাদা। আচ্ছা, বৃশ্চিক রাশি, তুলা লগ্ন জানা আছে তো? হ্যাঁ আমি রাশিটা জানি। ও তুলা লগ্ন। হ্যাঁ, চতুর্দশী শুক্লপক্ষে বিশাখা নক্ষত্রে জন্ম। স্পেশালি আমি আগের দিনকে মজা করেই বলছিলাম যে বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকা তাদের সবসময় একটা জিনিস মনে হয় যে আমার নাম্বার কবে আসবে, আমারটা এখনো পর্যন্ত স্টার্ট হলো না কেন, আমারটা হচ্ছে না কেন, মানে এই ধরনের যে এই ধরনের যে প্রশ্নগুলো আছে এর সাথে এরা প্রচণ্ড জড়িত থাকে। তো এটা গেল একটা জায়গা, মানে ওনার জীবনেও এই ব্যাপারগুলো আসবে যে আমার কেন হচ্ছে না, আমার কেন আমার নাম্বার কবে আসবে, কেন লাকি নাম্বার, আর মেরা নাম্বার কব আয়েগা। তো এটা আছে দিবাড়িগণ। আচ্ছা, জন্মছক অনুযায়ী আছে শুক্র বকরি আছে, বাকি শনি বকরি, দুটো গ্রহ এখানে বকরি আছে। দুটো গ্রহ বকরি থাকলে, শনি বকরি থাকলে কি হয় আমি বারবার করে বলি, লেথার্জি বা কোথাও না কোথাও স্নায়ুতে মানে কী বলবো বাত জাতীয় সমস্যা, এই জিনিসগুলো লাইফে আসার একটা সম্ভাবনা থাকে। আর শুক্র বকরি থাকলে কী হয়, শুক্র আমাদের কী দেয়, অ্যাসেট দেয়, ভালো রিলেশন দেয়। এই জায়গাগুলোর মুখ আমরা দেখতে পাই না। অ্যাসেট আমার নামে আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, সেটা নিয়ে জটিলতা হচ্ছে, সেটাকে উপভোগ করতে পারবো না। আবার এদিকে দেখা গেল যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালো সম্পর্ক, কিন্তু কোথাও না কোথাও দুজনের মধ্যে একটু উদাসীনতা রয়েছে, এই জায়গাটাতে হয়তো আরেকটু ভালো হলে আরও ভালো লাগতো। এই জায়গাগুলো তৈরি হয়ে যায়, যার জন্য মাঝে মধ্যে মন খারাপের জায়গা তৈরি হয়। তার জন্য বৃশ্চিক রাশির এই ধরনের প্রশ্ন মনের মধ্যে আসে। ওভারঅল জন্মছক একদম খারাপ না, জন্মছক যথেষ্ট ভালো আছে, লাইফে অনেক কিছু প্রাপ্তি আছে। আর মঙ্গল রাহু রয়েছে, মঙ্গল রাহু থাকলে অঙ্গারক দোষ বলে, মুখের ওপর সত্য কথা বলার প্রবণতা আছে বলে অনেকের কাছে মাঝে মধ্যে অপ্রিয় হয়ে যাবেন। ব্যাস, এর বাইরে তো কিছু নেই। শুধু মাথায় রাখবেন সপ্তমে বৃহস্পতি বসে রয়েছে, তাকে গার্ড দিয়ে ভালো মতো সে যদি মাথার ওপর হাত রাখে না, পৃথিবীটাই আপনার, শুধু এত টেনশন করার কোনো জায়গায় থাকবে না। বাকি ওভারঅল যেটুকুনি বললাম যে বৃশ্চিক রাশির যা যা প্রশ্ন সেগুলো আপনার মধ্যে অবশ্যই আছে। বোঝা গেল? এবার আপনার টিয়া দেবী, আপনার কি বক্তব্য এবার আপনি বলুন। মানে যে কথাগুলো শ্রীদেব বললেন তার সঙ্গে আপনার জীবনের যে বাস্তব কথা সেটা মিলছে কিনা জানান একটু। একদমই দাদা, আপনি তো মানে আপনার কথা তো মাটিতে পড়ে না।
মানে সেটা তো নিয়ে আমি আর মুখ খুলতে পারবো না। আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমার এই আর্থিক দিকটা আমি ছোটবেলা থেকে কোনোদিন অসুবিধে পড়িনি দাদা, তবু আমি এই মানে বিগত কয়েক বছর খুব অসুবিধার মধ্যে পড়ে গেছি। এটা আমি আবার কভার আপ করতে পারবো? 21 সালের 10-এর পর থেকে, 21 সালের 10 মানে অক্টোবরের পর থেকে আপনার লাইফে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে। অর্থনৈতিক জায়গাটাতে স্টার্ট হয়েছে, যেটা আপনার টেনশনটা অনেক বেশি দিয়েছে 24 সালের জুলাই মাসের পর থেকে। তাই কি? আচ্ছা, ঠিক বলছি? 24 সালের জুলাই মানে প্রায় 1.5 বছর আগের থেকে। একদম। তো সেই জায়গাটা কাটিয়ে আপনি উঠে যাবেন, এবং আমার দৃঢ় বিশ্বাস সামনের বছরটা পড়ুক, সামনের বছর মিডিল থেকে অনেক ভালো এসে যাবে, চিন্তা নেই। ঠিক আছে, হ্যাঁ বলুন। কোন মানে কবে থেকে দাদা যদি বলেন? খুব সমস্যার মধ্যে 26 সালের মিডিলে হোক আপনার, আমার মনে হয় এই প্রবলেমগুলো কেটে যাবে। কেতুর দশা তো, কেতুর দশাতে দেখবেন যার মানে কি বলবো, চোখের দিকে তাকিয়ে কথা বলা, মুখের দিকে তাকিয়ে কথা বলা যায় না, সে অনেক সময় রোয়াব নিয়ে কথা বলতে চায়। তো এই একটা জায়গা, একটা ব্যাড ফিলিংস বলতে পারেন এই টাইমটা। তো এই টাইমটা কোনো কারণে আমি বলবো না যে আপনি খুব উপলব্ধিটা আপনার খুব সাংঘাতিক থাকবে, খুব পজিটিভ থাকবে, এরকমটা নয়। হ্যাঁ, একটু তো অবশ্যই হীনবন্ধতা থাকবে, ডিস্টারবেন্স থাকবে। আর্থিক জায়গাটাতে যত না তার থেকে বেশি হয়তো পারিপার্শ্বিক লোকগুলোর জন্য মাথার মধ্যে টেনশন বেশি থাকবে। তো যেই জিনিসগুলো হয়তো আপনাকে এই মধ্যে বিলম্বনা দিচ্ছে, সেগুলো আগামী দিন থাকবে না, নিশ্চিন্ত থাকুন। ঠিক আছে, দাদা আপনার আর কোনো প্রশ্ন আছে? এখন বর্তমানে যে সমস্যা, যে বিড়ম্বনা আগামী দিনে থাকবে না। আপনার যদি মনে হয় যে কোনো রকম কাউন্সিলিং দরকার বা কথা বলা দরকার, তাহলে আপনি পরবর্তী সময় শ্রীদেবের সঙ্গে বা আপনার পছন্দের কারোর সঙ্গে আপনি কথা বলে নিতে পারেন। অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট আপনি নিয়ে নিতে পারেন, লাইক আ স্টেপনি। আই থিঙ্ক অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইটস অ্যানালিসিস ইজ লাইক আ স্টেপনি অফ ইউর লাইফ। আপনার জীবনে আপনি তাকে সাপোর্ট হিসাবে রাখতে পারেন। ঠিক আছে, ইট ইজ লাইক অক্সিজেন সিলিন্ডার। যারা মানে একটু হাই অল্টিটিউডে যান এবং দুটো সমস্যা, কারো কারো লাঙে প্রবলেম, কারো কারো কনফিউশনে প্রবলেম, মানে কারোর মনে ভয়, আবার কারোর লাঙে প্রবলেম, এই দুই ধরনের মানুষই তার অক্সিজেন ক্যান ক্যারি করে। ইট ডাজেন্ট মিন যে অক্সিজেন ক্যান তার প্রতি মুহূর্তে লাগছে, তা নয়। ইট ইজ আ সাপোর্ট। অ্যাস্ট্রোলজি ইজ আ সাপোর্ট। হোয়েন ইউ কামস or when you fell in a complications, তখন অ্যাস্ট্রোলজি আপনাকে it will back up you, আপনাকে সাহায্য করবে। আর আরেকটা কি রাস্তা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। রাস্তার কোথায় ভাঙা, কোথায় গর্ত, কোথায় উঁচু, কোথায় নিচু, কোথায় প্রবলেম, এটা অ্যাস্ট্রোলজি আপনাকে আগাম আভাস দিতে পারে। সেই কারণের জন্য অনেকে ঠিক যেরকমভাবে ফ্যামিলি ডক্টর থাকে, ঠিক যেরকমভাবে একটা দেখবেন যে ফ্যামিলিতে বিভিন্ন রকম মানুষ থাকেন, যারা মানে ওই ফ্যামিলি কোনো প্রবলেমে পড়লে তাদের কাছেই যান, ঠিক সেরকমভাবে অ্যাস্ট্রোলজারও থাকেন যারা একটু উচ্চ ক্ষমতা সম্পন্ন, আর্থিকভাবে ক্ষমতা সম্পন্ন মানুষ। তারা যে কোনো ডিসিশন নেওয়ার আগে দে কনসাল্ট, দে ডিসকাস উইথ অ্যাস্ট্রোলজার্স। সেটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হোক, সেটা বড় বিজনেসম্যান হোক, সেটা বড় কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস হোক, কোনো ছবির মহরতের আগে বা কোনো জায়গায় ইনভেস্টমেন্টের আগে, কোথাও জমি বা ফ্যাক্টরি শুরু করবার আগে, they like to take the advices from the astrologer. এটা আমরা সর্বভারতীয় অ্যাস্ট্রোলজির যদি ছবিতে দেখি আমরা দেখতে পাবো। আমরা অনেক ক্ষেত্রে কেউ কেউ কম বুঝি, আবার কেউ অনেক বেশি বুঝি। সেই কারণের জন্য বাঙালির মধ্যে এত কিছু থাকা সত্ত্বেও বাংলাকে নিয়ে সবসময় সমালোচনা হয়। এটা অদ্ভুত বিষয়। দেখুন, বাংলা হচ্ছে স্বাধীনতার পীঠস্থান। বাংলায় কি ছিল না? বাংলা সাহিত্য বলুন, বাংলায় শিল্প বলুন, বাংলায় ব্যবসা বলুন, তাম্রলিপ্ত বন্দর থেকে শুরু করে কলকাতা নগরীর পত্তন থেকে শুরু করে সুপ্রাচীন একটা ইতিহাস বাংলার। কিন্তু তৎসত্ত্বেও বাংলাকে নিয়ে অনেক বেশি সমালোচনা হয়, কারণ এই জাতিটা না নিজেকে বুঝতে পেরেছে, না অন্যকে বুঝতে দিয়েছে। মানে একটা আনপ্রেডিক্টেবল কনসাইনমেন্ট তৈরি করা রয়েছে এখানে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস। বাঙালি কখনো খুলে কাউকে বিশ্বাস করে না, আবার মানুষকে বিশ্বাসও করতে দেয় না। এটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। একদম তাই। ওই কারণের জন্যই ব্যবসা কি, বিজনেস ইজ আ ওয়ে অফ ট্রাস্ট, বিজনেস ইজ এ ওয়ে অফ বিলিভ। বাঙালি যেহেতু খুব বেশি মানুষকে বিশ্বাস করে না, বা কেউ তাকে খুব বিশ্বাস করেও ফল পায় না, সেই জন্য বাঙালি পৃথিবীতে খুব বড় ব্যবসায়ী বাঙালিও নেই। এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় আর কি।
চলো আমরা যেটা নিয়ে একদম, আলোচনা নইলে- করছিলাম, সমস্যা সমাধানে মুক্তির উপায়। নইলে বোম্বের মতো একটা ইন্ডাস্ট্রিতে যদি এখনো পর্যন্ত দেখা যায় 50%-এর উপরে স্টাফ প্রথম দিন থেকে আজ অব্দি রয়ে গেছে বাঙালি, কিন্তু সেই বাঙালি আবার অন্য কাউকে নিয়ে গিয়ে কখনো জায়গা করে দেওয়ার চেষ্টা না, করে না তো। করবে না, একদম। ওই জন্য তো বলে তো ক্র্যাব লাইক অ্যাক্টিভিটিস, একদম একদম মানে যদি তুমি উপরে উঠতে যাও সে তোমায় পিছন থেকে টানে। এটা একটা অদ্ভুত বিষয়। হয়তো সবাই না, কিন্তু না সবাই নয়, কিন্তু কি বলতো একটা ওভারঅল পারসেপশন তো আমরা দেখবো। ইন্ডিভিজুয়াল আমি কখনো বিশ্বাস করি না যে ইন্ডিভিজুয়াল কোনো এক্সাম্পল হতে পারে। ইন্ডিভিজুয়াল নটস বিং এক্সাম্পল। ইন্ডিভিজুয়াল, তুমি অসাধারণ লোক, তার মানে তুমি সমস্ত অ্যাস্ট্রোলজারের এক্সাম্পল নাও। তুমি এক্সেপশনাল হতে পারো, সেটা অন্য ব্যাপার। একদম যেরকম আমি হয়তো এক্সেপশনাল হতে পারি, তাই বলে আমি সমস্ত অ্যাঙ্কারের মুখপাত্র তা কিন্তু নয়, না। এরকম হচ্ছে ব্যাপার। কাজী ওভারঅল ক্ষেত্রে ট্রাস্টওয়ার্দি ব্যাপারটা নেই, এই কারণের জন্যই একটা গড। কিন্তু তুমি দেখো সাহিত্যের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে বা সৃষ্টির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, স্বাধীনতার ক্ষেত্রে আপনি ভাবতে পারেন 1911 সাল পর্যন্ত এই কলকাতা অর্থাৎ এই বাংলা ছিল ভারতবর্ষের রাজধানী, কিন্তু তারপর সেটা দিল্লিতে শিফটেড হয়। এখন নানান রকম তর্ক বিতর্ক চলতে পারে এটা নিয়ে, কিন্তু আমার যেটা মনে হয় আমি সেটা বললাম, এটা হচ্ছে খুব পরিষ্কার বিষয়। আবার আরেকটা দিক, স্বাধীনতার সময় যদি বাংলা থেকে প্রথম আওয়াজ নাও উঠতো না, তাহলে হয়তো স্বাধীনতার এই জায়গাটাতেই পৌঁছাতো না। আমি তো বলছি এই যে বাঙালি, এরা হচ্ছে রিভলিউশনারি, একদমই তাই, রিভলিউশনারি। আমি বলছি অরিজিনাল বাইরের লোক এখনো পর্যন্ত ভয় পায়, ভাবে মানে বাংলায় বীরেন বন্ধ হচ্ছে। শাসমল থেকে শুরু করে সুভাষচন্দ্র, মাতঙ্গিনী থেকে প্রীতিলতা থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বিনয় বাদল দীনেশ, চিত্তরঞ্জন দাস, তুমি কত বলবে, আমি একাসারে একাধিক নাম বলে যাব, সবাই বাঙালি। কিন্তু আজকে তাহলে বাংলাকে নিয়ে এত প্রশ্ন কেন হচ্ছে? তুমি বলো, আজকে কেন বাংলায় বিরাট কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যেমন আমরা কথায় কথায় যদি আমি শ্রীদেবকে জিজ্ঞেস করি, শ্রীদেব ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টু ইন্ডাস্ট্রিয়ালিস্ট? ফার্স্ট মানুষের যে কেউ, নট অনলি শ্রীদেব, যে কাউকে বলবে আম্বানি আদানি, বাট আনফর্চুনেটলি দে আর নট বেঙ্গলিজ। না, তাদের বাংলায় কিছু আছে না, তাদের বাংলায় কোনো বিরাট কিছু প্রজেক্ট রয়েছে। কি করছে তারা এখানে? কি আছে? কিছুই নেই। মানে দেখো, এখানে তার ওই তুমি বলবে রিলায়েন্সের এই দোকান, এই দোকান, সেই দোকান, এগুলো তাদের মানে এটা এর জন্য আমাদের এখানকার মানুষ উপকৃত হচ্ছে, এটা শিল্প নয়। তো এই হচ্ছে বিষয়। কেন করতে পারেনি তার প্রশ্ন আজকে আপনি আপনাকে জিজ্ঞেস করুন। অতিরিক্ত বেশি বোঝা, অতিরিক্ত বেশি অহমিকা, অতিরিক্ত বেশি শ্লাঘা, কখনো কখনো মানে বিশ্বাস, নিজেকে রিলাই না করা, নিজের জাতি বা সম্প্রদায়কে সম্মান না দেওয়া, এই সব হচ্ছে এর কারণ। হ্যাঁ, আমি একটা কথা বারবার করে বলি না যে আমি বেশ কিছু মানুষের মধ্যে একটা জিনিস দেখি, বা অনেক সময় দেখি যে সিনিয়র অ্যাস্ট্রোলজারদের মধ্যে ওই জিনিসটা সবার নয়, সবাই নয়, কারোর মধ্যে দেখি যে ও কি রেমেডি করবে, কি করবে বলে আমরা যারা হয়তো সিনিয়রের খাতায় নাম লেখা, কিছু প্রেডিকশন করলে সেটা নিয়ে আমি হয়তো সিনিয়রের খাতায় এখন নাম লিখেছি, তাই বলে আমি আমার জুনিয়রকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করবো, এই মেন্টালিটিটা তো জীবনে আসে না। কিন্তু আমি আমাদের সময়কার দেখেছি যাদেরকে আমি কারো নাম করে নয় বা কাউকে আঘাত করে বলতে চাইছি না, তাদের মধ্যে বারংবার দেখেছি ও কি প্রেডিক্ট করবে, ও কি জানে জ্যোতিষীরা, ও রেমিডির কিছু বোঝে নাকি। তো এতটাই হীনমন্যতায় ফেলে দেওয়া, এবং অনেক ছেলেকে দেখেছি সেখান থেকে সরে যেতে, যে এই ধরনের কথাবার্তা, আমাদের ইন্ডাস্ট্রিটাই খারাপ, জায়গাটাই খারাপ, এই মার্কেটটাই খারাপ, অ্যাস্ট্রোলজার মানেই এদের মধ্যেই হয়তো কথাবার্তা বলতে হয়। আলটিমেটলি না, একদমই না। ডাক্তার শাস্ত্র মানে আমি যদি চিকিৎসা শাস্ত্রে যাই, ডাক্তার বিভিন্ন রেঞ্জের আছে, বিভিন্ন রকমের আছে, বিভিন্ন মানে মানসিকতার মধ্যে আছে। তাদের মতো যদি হওয়া যায় না, যে প্রত্যেকের মতো হওয়ার দরকার নেই, একজনকে ফলো করো যে খুব সুন্দর কথা বলতে পারে, যার কথাতে হয়তো রুগী এমনি ঠিক হয়ে যাচ্ছে, তো ঠিক আছে না। ভালো মানসিকতা খানিকটা তাদের মধ্যে যদি রাখা যায়, নিজের সামনে যে লোকটা আসে সেই লোকটার কথা না শুনে 2 মিনিটের মধ্যে হ্যাঁ হয়ে গেছে এই রেমেডি, এটা আমার মনে হয় না শাস্ত্র। আমার মনে হয় যে সত্যি যদি কিছু প্রবলেম থাকে, জানো, কথা বলো, তার ভেতর থেকেও যদি সে খানিকটা হালকা না হয় বা কথা না বলে শান্তি না পায়, তো আমার মনে হয় এগুলো হচ্ছে বড় সমস্যা। মেন ব্যাপার হচ্ছে যে একটা জন্মছক প্রেডিক্ট করতে গেলে কখনোই 2 মিনিট টাইম লাগে না, অবশ্যই সময় সাপেক্ষ জিনিস, এবং প্রতিটা পার্ট বাই পার্ট যদি তাকে ক্যালকুলেশন করা যায়, তার জন্য ম্যাক্সিমাম সময় আমরা যখন এখানে দেখি খানিকটা বলি, এবং দেবাশিসদা বলে যদি এর পরে কিছু জানার থাকে তাহলে চেম্বারে আসবেন। এবার ব্যাপারটা হচ্ছে যে চেম্বারে গেলে আপনি হয়তো অ্যাটলিস্ট টাইমটা পাবেন, এবার ওখানেও যদি এরকম 2 মিনিটের টাইমের মতো টাইম পেয়ে যান, তাহলে
সেটা অবশ্যই খারাপ লাগে। বাকি হচ্ছে ভাগ্য বিড়ম্বনা। বারবার করে বলি যে এই জিনিসগুলো থেকে বেরোতে গেলে কি করতে হবে। ভাগ্য বিড়ম্বনা আমাদের প্রত্যেকের লাইফের একটা পার্ট। আর যদি ভাবেন যে শুধুমাত্র প্রবলেম আমি একা পাচ্ছি, আপনি একা পাচ্ছেন না। রাম মানে স্বয়ং শ্রীরামচন্দ্র প্রবলেম পেয়েছিলেন, স্বয়ং শ্রীকৃষ্ণ প্রবলেম পেয়েছিলেন, রাধারানী প্রবলেম পেয়েছেন, যারা দেবতাদের মধ্যে আছেন তারা প্রবলেম পেয়ে 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 ওভারকাম করেছে, এবং কী করে ওভারকাম করতে হয় সেই জায়গাটা আমাদের শিখিয়েছে। সেই জায়গাটাও যদি আমরা জানি, আমাদের লাইফের যে কী বলবো, প্রত্যেকটা জিনিসের একটা থাকে না যে কি ম্যানুয়াল, যে কী করে আমরা নিজেকে রেকটিফাই করব, কী করে নিজেকে এগোবো। আমাদের লাইফের ম্যানুয়াল হচ্ছে গীতা। যদি আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ সত্যি নিজের সম্বন্ধে জানা দরকার, জানা উচিত, তাহলে পরে গীতা পড়াটা উচিত। গীতা পড়লে পরে অ্যাটলিস্ট এইটুকুনি জানবেন, লাইফে যত বড় ঝড়ই আসুক না কেন আপনার মতো বটগাছকে উপড়ে দিতে পারবে না। এটা মানসিকতার প্রয়োজন আছে। লাইফের যত বড়ই সমস্যা আসুক না কেন, আপনি যদি সত্যি ঈশ্বরমুখী থাকুন না কেন, আপনার গায়ে তার আঁচড় পর্যন্ত পড়বে না। অমাবস্যাগুলো আছে, অমাবস্যাগুলোকে পালন করুন। অনেক সময় বাস্তুদোষে অনেক প্রবলেম থাকে। আমি বারবার করে বলেছি 22 তারিখ থেকে 2 তারিখ অবধি কিন্তু সাংঘাতিক একটা যোগ ধরতে পারেন, ভালো যোগ। এই যোগটাতে বাড়িতে বাস্তুতে যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমটাকে রেকটিফাই করার জন্য যা যা করার আছে সেগুলো করুন। ভালো বাস্তুবিদের সাথে কথা বলুন, বলে সেই প্রবলেমগুলো থেকে বেরিয়ে যান। এই জিনিসগুলো বারবার না, এগুলো মানে একটা টাইম আসে যে টাইমে আমার মনে হয় যে অনেক দূর অবধি আমরা যেতে পারি। তো এই টাইমটা ভালো, এই টাইমগুলোকে কাজে লাগান। আর সন্তানের মধ্যে যদি সত্যি কোনো রকম সমস্যা থাকে, যার প্রবলেম হয়তো আপনি এই মুহূর্তে খানিকটা পাচ্ছেন, আগামী দিন জানেন যে আমি আরও একটু পাবো, এগোতে গেলেই সমস্যা, বা তার কথাবার্তা বলার একটা প্রবলেম আছে, বা বাইরে বেরোলেই ঝুট ঝামেলা করে আসছে, বা এখনই থানা পুলিশের সম্মুখীন আমাকে হয়ে যেতে হয়েছে, তাহলে আমার মনে হয় বেকার দেরি না করে আপনার এলাকাতে কোনো না কোনো জ্যোতিষ ব্যক্তিত্ব আছে, তার কাছে যান, গিয়ে ছেলের ডেট অফ বার্থ, টাইম বা মেয়ের সমস্যা যেগুলো আছে সেগুলো বলুন, বলে তাদের সেখান থেকে বের করুন। বাবা মা চিরদিন থাকে না, তো সন্তানের প্রবলেমটা যদি তারা আগে থেকে জানতে পারে যে আমার সন্তান এই কারণে হয়তো আগামী দিন প্রবলেম পেতে পারে, সেটা যদি এখন 12-14 বছর বয়স থাকে বা 20 বছর বয়স থাকে আপনি কাটিয়ে দেবেন, তো অটোমেটিক্যালি তার পরবর্তী লাইফটা ভালো হবে। একটা 60 বছর লোকের কি তার গ্রহদোষ খণ্ডনের অধিকার নেই? 100% আছে। কিন্তু একটা 20 বছরের লাইফে যে ফেসিলিটিস পাবে, যতটা দিন পাবে নিজেকে রেকটিফাই করার জায়গা পাবে, একটা 60 বছর বা 65 বছরের মানুষ কি সেই জিনিসটা পাবে? তো এই জিনিসগুলোকে আমার মনে হয় একটু জানা উচিত। একটা 40 বছরের ছেলের জীবনে হয়তো চোখের সমস্যা আসতে পারে, তার কাছে 20 বছর থাকবে লড়াই করার মতো। একটা 60 বছরের মানুষের জীবনে যদি কোনো কারণে চোখের সমস্যা আসে, সে চেষ্টা করতে পারে আগামী 10 বছর যেন আরও ভালো করে কাটাতে পারেন তার জন্য, কিন্তু তার কাছে 20 বছর টাইম নেই, অতিরিক্ত টাইমটা নেই। এই জিনিসগুলোকে মাথায় রাখুন। আমার মনে হয় আগামী দিন আপনাদের প্রত্যেকের ভালো যাবে, ভালো কাটবে। এর থেকে মানে আমার মনে হয় না বলার কিছু আছে। আর অমাবস্যাগুলোকে অবশ্যই আশা করি কাজে লাগাবেন। যদি লাগাতে নাও পারেন, আগামী দিন থেকে আমার দৃঢ় বিশ্বাস যে আমার যে প্রোগ্রামটা হয় তারাপীঠে, সেটা লাইভ আমি আপনাদেরকে দেখাতে পারবো, এবং আমার যে চ্যানেল আছে সাথে দেবাচার্য, সেখানে আপনারা দেখতে পাবেন। তো শুধুমাত্র লিঙ্কের ব্যাপার থাকবে, সেটা আমি দিয়ে দেবো আপনাদেরকে ওভার কী বলবো প্রোগ্রামে, অনলাইন প্রোগ্রামের মধ্যে বাড়িতে বসে দেখতে পাবেন, অঞ্জলি দিতে পারবেন, A to Z যা যা দরকার সেগুলো পারবেন। বাহ, বাড়িতে বসেই করা যাবে সেটা একদম। আত্মশুদ্ধির প্রয়োজন রয়েছে। আত্মশুদ্ধি বা মনের পরিবর্তন না ঘটলে পৃথিবীতে কিচ্ছু পরিবর্তন ঘটবে না, এটা একদম বাস্তব, এটাই বিশ্বাস করি। আপনারা মাথায় রাখবেন যে যদি মনের পরিবর্তন ঘটাতে চান বা ঘটতে চায়, তাহলে 30 তারিখে বহরমপুরেও চেম্বার রয়েছে, সেখানে গিয়ে আপনারা সরাসরি শ্রীদেবের সঙ্গে কথা বলতে পারেন। দেখবেন যে খানিকক্ষণ মানে 15-20 মিনিট, আধ ঘন্টা কথা বললেই আপনার মনে হবে যে নতুন করে একটা ঊর্জা। আসলে কি হয়, আমরা এত বেশি নেগেটিভ সার্কেলের মধ্যে থাকি, তাতে কি হয় আমাদের যে থিঙ্কিং ফ্রিকোয়েন্সি সেটা ডাউন হয়ে যায়। আর তখন কি হয়, যখন ডাউন হয় পার্শ্ববর্তী সমস্ত নেগেটিভ ফ্রিকোয়েন্সি আমাকে গ্রাস করে আসতে থাকে, এটা হয়। কাজে ফ্রিকোয়েন্সিটাকে বাড়ান, থট অফ প্রসেস এটাকে বাড়ান, থিঙ্কিং লেভেলটাকে বাড়াতে হবে। সঙ্গে আমি দেখতে পাচ্ছিলাম নিচে স্টেপে যাচ্ছে 28 তারিখ বেহালা মানে আগামীকাল, এবং পরশুদিন মনে হয় বর্ধমান। এই চেম্বারগুলো অ্যাটেন্ড করবেন, বাট 30 তারিখ বহরমপুর ভুলবেন না। আজকে এখানে শেষ করছি। আগামী দিন, আগামী অনুষ্ঠান, আগামীকাল আবার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ শ্রীদেবকে। নমস্কার।